আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের সাথে ভারতের পানি চুক্তি স্থগিত ও কূটনীতিক হ্রাস। সার্ক ভিসা বাতিল করে 48 ঘন্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ। টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব বললেন প্রধান উপদেষ্টা। দোহায় বৈঠকে দ্রুত ফেরত পাঠানোর তাগিদ। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বিগত সরকারের নির্যাতনের জবাব দেওয়ার কথা বললেন তারেক রহমান। গণমানুষের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান। ভিন্ন ধর্মাবলম্বীদের জামায়াতের ব্যানারে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান। মব বিচারের বিকল্প হতে পারে না মন্তব্য। সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চলগুলোর মধ্যে বারৈয়াঢালা পর্যটকদের অন্যতম আকর্ষণ। শিল্প কারখানার দূষণ ও মানবসৃষ্ট নানা কারণে হুমকির মুখে। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের সাথে পানি চুক্তি স্থগিত ও কূটনীতিক কমানো সহ 5টি পদক্ষেপ নিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, 1960 সালে নেহেরু ও আইয়ুব খানের সই করা ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করা হচ্ছে। এই চুক্তির আওতায় সিন্ধু, চন্দ্রভাগা, শতদ্রু, ঝিলাম, ইরাবতী ও বিপাশা নদীর পানি পাকিস্তানে প্রবাহিত হয়। চুক্তি স্থগিত করায় এই গ্রীষ্মে পর্যাপ্ত পানি পাকিস্তান পাবে না। এছাড়াও আটারি ওয়াঘা সীমান্ত বুধবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লিতে পাকিস্তানের হাই কমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কার করা হয়েছে। দুদেশের হাই কমিশনে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা 55 থেকে কমিয়ে 30 করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পাকিস্তানিদের জন্য সার্ক ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। আগে দেওয়া ভিসাও বাতিল করে এই ভিসায় যারা ভারতে রয়েছেন তাদের পাকিস্তান ফিরে যাওয়ার জন্য 48 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে কর্মরত প্রতিরক্ষা উপদেষ্টাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান তাদের টেকসই প্রত্যাবাসন, এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, নিজ দেশে দ্রুত পাঠানো সম্ভব না হলে সংকট আরও বাড়বে। কাতারের রাজধানী দোহায় রোহিঙ্গা সংকট নিয়ে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। কাতারের দোহায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে আনুষ্ঠানিক গার্ড প্রদান করেছে কাতারের সশস্ত্র বাহিনী। এরপর আর্সেনার শীর্ষ সম্মেলনের ফাঁকে উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আব্দুল রহমান বিন হামাস আল থানি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা কাতারের সশস্ত্র বাহিনীতে বিভিন্ন পরিষেবার 725 জন সশস্ত্র বাহিনীর সদস্যকে ডেপুটেশনে পাঠানোর বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করার জন্য মন্ত্রী এবং শেখ তামিম বিন হামাদ আল থানির নেতৃত্বে কাতারের নেতৃত্বকে ধন্যবাদ জানান। মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক ও মহাকাশ যাত্রা সেবাদানকারী প্রতিষ্ঠান স্পেস এক্সের গ্লোবাল এঙ্গেজমেন্ট বিষয়ক ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের সঙ্গে বৈঠক হয়েছে অধ্যাপক ইউনুসের। বাংলাদেশে স্পেস এক্সের স্যাটেলাইট সেবা পৌঁছাতে আসছে মে মাসে একটি কারিগরি যাত্রা শুরুর জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকার কথা প্রধান উপদেষ্টাকে জানান লরেন। দোহায় আর্সেনা সম্মেলনে কাতার ফাউন্ডেশন আয়োজিত গোলটেবিল বৈঠকের বিষয় ছিল রোহিঙ্গা সংকট ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর বিষয়ে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, রোহিঙ্গা সংকট শুধু একটি মানবিক সমস্যা নয়, এই সমস্যা বহুমাত্রিক। এর প্রভাব রয়েছে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবেশগত। অধ্যাপক ইউনুস বলেন, একমাত্র টেকসই প্রত্যাবাসনই পারে এই সংকটের সমাধান করতে। বিশ্ব নেতাদের ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা বলেন, দুঃখজনকভাবে রোহিঙ্গা সংকট মোকাবেলায় যৌথ সহায়তা পরিকল্পনার অর্থায়ন ক্রমাগত কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, রোহিঙ্গাদের নিয়ে বৈশ্বিক প্রেক্ষাপটে অধ্যাপক ইউনুসের এমন আলোচনা তাদের প্রত্যাবাসনে সহায়ক হবে। রোহিঙ্গা ক্রাইসিসটা গ্লোবাল যে ডিসকাশনের ম্যাপের থেকে আসলে দূরে চলে গিয়েছিল। মানুষের
মেমোরিতেই ছিল না যে এটা একটা বড় একটা ক্রাইসিস। এটা একটা ক্লোজ ডোর সম্মেলন, সেখানে প্রফেসর ইউনূস আবার তুলে ধরেছেন যে কি ধরনের এই রোহিঙ্গা ক্রাইসিসটা এখন কোন পর্যায়ে আছে, আমাদের কি কি করণীয়। এবং এই পুরোটা এই আর্টনা সামিটের ওয়ান অফ দ্য মেজর জয়েন করার ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল যে এই ক্রাইসিসটাকে তুলে ধরা। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে জানান, বাংলাদেশ প্রায় 13 লাখ বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিককে আশ্রয় দিয়েছে। এর সঙ্গে প্রতি বছর যুক্ত হচ্ছে 32,000 নবজাতক। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা প্রতিশোধ নিতে চাই না। রাষ্ট্র কাঠামো বিনির্মাণে 31 দফা বাস্তবায়ন করে জনগণের আস্থা অর্জন করে বিগত সরকারের অত্যাচার নির্যাতনের জবাব দেওয়া হবে। রংপুরে বিএনপির 31 দফার প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, যত জনগণের কাছে পৌঁছানো যাবে তত ভালোভাবে প্রতিপক্ষকে মোকাবেলা করা যাবে। রাহুল রায়ের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো বিনির্মাণে 31 দফা নিয়ে রংপুর বিভাগে চলছে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা। দ্বিতীয় দিনের কর্মশালা ছিল রংপুর নীলফামারী জেলার নেতাদের নিয়ে। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষা স্বাস্থ্য খাতে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। সবাইকে 31 দফা বাস্তবায়নের জন্য কাজ করার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের এই 31 দফাকে যদি বাস্তবায়ন করতে হয়, আমরা যখন বাস্তবায়ন করতে পারবো, ওই যে আপনি নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, সেই অত্যাচার নির্যাতনের প্রতিশোধ আমরা নিতে চাই 31 দফা বাস্তবায়ন করার মাধ্যমে। 31 দফা দেশ এবং জনগণের পক্ষে 31 দফা বাস্তবায়ন করার মাধ্যমে আমার উপরে যে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, যে জেল জুলুম খেটেছি, আমার মায়ের উপরে যে জেল জুলুম হয়েছে, আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমি নিতে চাই 31 দফা বাস্তবায়নের সাথে। তারেক রহমান বলেন, প্রতিপক্ষকে মোকাবেলা করতে হলে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। দেশের জন্য, দেশের স্বার্থে আমরা যা করতে চাই, এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো, আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালো ভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। এই মোকাবেলা করার দায়িত্ব আমাদের সকলকে। আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত 31 দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ করার তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা 31 দফার পক্ষে, আমরা জনগণকে ঐক্যবদ্ধ করব। রাহুল রায়, চ্যানেল আই। ভিন্ন ধর্মাবলম্বীদের জামাতের ব্যানারে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর কাকরাইলে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে ভিন্ন ধর্মাবলম্বী সমাবেশে তিনি এই কথা বলেন। এ সময় বিভিন্ন ধর্মীয় নেতারা 5 আগস্ট পরবর্তী জামায়াতের ভূমিকার প্রশংসা করে বলেন, তাদের প্রত্যাশা নির্বাচনী ইশতেহারে ভিন্ন ধর্মাবলম্বীদের দাবিগুলো তুলে ধরবে জামাত। তাফিমুল ইসলামের রিপোর্ট। রাজধানীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে প্রীতি সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ অংশ নেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ভিন্ন ধর্মাবলম্বীদের 8 দফার দাবি জামায়াতের নির্বাচনী ইশতেহারে রাখার আহ্বান জানিয়ে ভিন্ন ধর্মী নেতারা বলেন, বিভেদ সৃষ্টির পিছনে যারা জড়িত তাদের খুঁজে বের করতে হবে। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের এখন প্রাণের দাবি 8 দফা। আমরা আশা করব এই 8 দফা দাবি আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টো, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনায় অন্তর্ভুক্ত হবে। জামাত ইসলাম যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে এই দেশে শুধু রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকার কারণে, আমরা অনুগ্রহের পাত্র না হয়ে শাসক মানুষ যাতে আমরা অ্যাসেম্বলিতে গিয়ে প্রাণ করে আমাদের নিজের কথা বলতে পারি। ভিন্ন ধর্মাবলম্বীদের সকল দাবি যাচাই বাছাই করে পূরণের সহযোগিতার প্রতিশ্রুতি দেন জামাতের আমির। আহ্বান জানান ধর্মবর্ণ নির্বিশেষে নির্বাচনের প্রস্তুতির। আমি জামাতে ইসলামের পক্ষ থেকে আশ্বাস নয়, আহ্বান জানাচ্ছি, আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামাতে ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি হন। জামাতে ইসলামের ক্যান্ডিডেট হিসাবে আমরা আপনাকে আপনার সাথে হয়ে জনগণের কাছে নিয়ে যাব। আপনাদের কথা আপনারা বলবেন, গলা ঝেড়ে খুলে মুক্ত মনে বলবেন। ভিন্ন ধর্মাবলম্বীরা বলেন, স্বাধীনতার পর 24-এর দুর্গাপূজা সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে। এর পেছনে রয়েছে জামাতে ইসলামীর অবদান। মহানগরী দক্ষিণের
তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। দেশে সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চলগুলোর অন্যতম বারৈয়াঢালা জাতীয় উদ্যান। পাহাড়ি মিশ্র চিরসবুজ বন, ঝর্ণা ও ছড়ার কারণে বিভিন্ন উদ্ভিদ ও জীববৈচিত্র্যে ভরপুর বারৈয়াঢালা পর্যটকদের অন্যতম আকর্ষণ। তবে শিল্প কারখানার দূষণ ও বৃক্ষ নিধন সহ মানবসৃষ্ট নানা কারণে হুমকির মুখে উদ্যানের পরিবেশ প্রতিবেশ। বারৈয়াঢালা জাতীয় উদ্যান নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। 2010 সালে রামগঞ্জ সীতাকুণ্ড বনাঞ্চলের বারৈয়াঢালা সদর এবং বড়তাকিয়ায় গড়ে তোলা হয় প্রায় 2933 হেক্টর আয়তনের বারৈয়াঢালা জাতীয় উদ্যান। উদ্যানের বিভিন্ন পাহাড় থেকে সৃষ্টি হয়েছে দৃষ্টিনন্দন খৈয়াছড়া, সোনাইছড়া, কমলদহ, সহস্রধারা, কুপিকাটাখুম, মিঠাছড়ি এবং বান্দরখুম ঝর্ণা, যা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। বারৈয়াঢালায় 550 প্রজাতির উদ্ভিদ রয়েছে। এই বনে রয়েছে পৃথিবীর অন্যতম প্রাচীন উদ্ভিদ সাইকাস, যা জীবন্ত জীবাশ্ম নামে পরিচিত। এছাড়া চাপালিশ, গর্জন, সেগুন, মেহগনি সহ বাঁশ, বেত, মোর্তার পাশাপাশি বন্যপ্রাণীর খাদ্য হিসেবে রয়েছে আমলকি, হরিতকি, লটকন, গাব, ভুতিজাম ও বিভিন্ন ধরনের ফলদ উদ্ভিদ। নীলকান্ত, বেনেবৌ, বুলবুলি, টিয়া সহ বিভিন্ন পাখির কিচিরমিচিরে মুখর থাকে বন। অবাধ বিচরণ রয়েছে বনমোরগ ও মাথুরার। কাঠবিড়ালি, বানর ও হনুমানের পাশাপাশি বনবিড়াল, বিরল বনছাগলও দেখা যায় বারৈয়াঢালা উদ্যানে। এছাড়া লালচোখা, ঝিঝি ও লাউবিচি সহ দুর্লভ প্রজাতির ব্যাঙ পাওয়া যায় বারৈয়াঢালা বনে। রয়েছে গিরগিটি, তক্ষক ও সাপ। পাখনা মেলে বছর জুড়ে বনে উড়ে বেড়ায় নানা রঙের বাহারি প্রজাপতি। তবে স্থানীয় জনগোষ্ঠীর খাদ্য, জ্বালানি, কাঠের চাহিদা মেটাতে বৃক্ষ নিধন চলছে বারৈয়াঢালা উদ্যানে। এছাড়া পর্যটকদের ছুঁড়ে ফেলা প্লাস্টিক, ময়লা, আবর্জনায় নষ্ট হচ্ছে উদ্যানের পরিবেশ প্রতিবেশ। পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে শিল্প কারখানার দূষণ। উদ্যানের জীববৈচিত্র্য ও প্রাণ প্রকৃতি ভারসাম্য রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান ও সচেতনতা সৃষ্টিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বারৈয়াঢালা জাতীয় উদ্যান নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। নগরে ভবনের উপরে ছাদ কৃষির আয়োজনে নিরাপদ সবজি ও ফসল উৎপাদনে উদ্যোক্তাদের আছে ভিন্ন ভিন্ন উপলব্ধি। রাজধানীর উত্তরায় কানিজ জাহান ফেরদৌসের ছাদ কৃষি শুরু 16 বছর আগে। যে উদ্যোগটিতে তার ব্যস্ততা তাকে দিয়েছে একাকিত্ব থেকে মুক্তি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা উত্তরার 11 নম্বর সেক্টরে কানিজ জাহান ফেরদৌসের 5 তলা বাসভবন। এই ছাদে গত 16 বছর ধরে সবুজ বনে চলেছেন তিনি। নিয়মিত উৎপাদন করছেন রকমারি ফুল, সবজি আর মৌসুমি ফল। আমার এখানে সব রকম গাছই আছে, ফল, ফুল, তারপরে শাক সবজি সবই আছে। এবার যেমন টমেটো, বেগুন, লাউ এগুলো লাগিয়েছিলাম। তারপরে এই যখন যেই সিজনে করলা, শসা এগুলো সবসময় হচ্ছে। যেমন ওখানে চাল কুমড়া আছে, আর তারপরে ওই যে ধুন্দুল, ঝিঙ্গার চারা লাগিয়েছি, হচ্ছে। বিচিত্র এই আয়োজনের সবই তিনি নিজের হাতে ফলান। এসব ফসলই যোগাচ্ছে তার পরিবারের নিরাপদ আহার। গত বছর আমার এই আম্রপালি এই গাছে অনেক আম হয়েছিল। গতবার আমি আম কিনি নাই। কত ধরনের ফ্রুটস আছে? আম, কাঁঠাল, জাম, লিচু, তারপরে যে জামরুল, 2-3 রকমের জামরুল আছে। তারপর আমরা আছে, ফল মোটামুটি দেশি ফল আছে সবগুলোই। জি, যে আঙুর, তারপরে জামরা হচ্ছে ছোট ছোট। এছাড়াও এখন উদ্যোক্তার একাকিত্বের অন্যতম সঙ্গী এই সবুজ ছাদ। ছাদে আসলে আমার খুব ভালো লাগে। আচ্ছা, ছাদ দেখাশোনা করি, আমার মনটাও ভালো হয়ে যায়। যখন আমার মেয়ে তো বাইরে থাকে, যখন খারাপ লাগে তখন ছাদে চলে আসে। আপনার হাজবেন্ড আসে না? হ্যাঁ, উনি তো এমনি বাসায় থাকে না, প্রতি শুক্রবারে আসে। এই ছাদ কৃষি শুধু খাদ্যের উৎস নয়, মানসিক প্রশান্তি, ভালো লাগা, সবুজের সাথে থাকা, শহরকে শীতল রাখা।
কানিজ ফেরদৌসের এই ভালোবাসাটুকু দেশের শহর অঞ্চলের অন্যান্য গৃহিণীর ভেতরে ছড়িয়ে ঢাকার উত্তরার কানিজ ফেরদৌসের ছাদ কৃষি থেকে শাহ সিরাজ চ্যানেলায়। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা ৩টা ৫ হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার রয়েছে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট ক্রিকেট সিরিজ ২০২৫ প্রসঙ্গ। ঘরের মাঠে টানা ৬ টেস্ট হারল বাংলাদেশ। শক্তি, সামর্থ্য, সাম্প্রতিক ফর্ম, অভিজ্ঞতা কিংবা অন্যান্য যে কোনো বিষয়ে জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে থেকেও মাঠে ক্রিকেটে প্রমাণ করতে পারেনি বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের কাছে হেরেছেন বলেই বাড়তি হতাশার কারণ দেখেন না ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। ডিসঅ্যাপয়েন্টিং আমার মনে হয় যে ওভারঅল যদি পুরো ম্যাচটা আমি বিশ্লেষণ করে আমরা খুব একটা ভালো ক্রিকেট খেলিনি এবং যার কারণে ম্যাচ হারা। অতিরিক্ত আপসেট এটা আসলে বলবো না, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল। যে আমার আউটটা পুরো খেলাটা আমাদের ব্যাটিংটা নষ্ট করে ফেলেছে। আমার মনে হয় যে ওই মোমেন্টামটা ওরা পাওয়াতেই খেলাটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা হেরে গেছি। সময় হলো বিরতি নেওয়ার। ফিরে এসে আরও যা থাকছে। ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে জমে উঠেছে শিরোপার লড়াই। একাদশ রাউন্ডে আবাহনী ঢাকা মোহামেডান রূপগঞ্জের জয়। সাভারে ময়লার ভাগাড় থেকে কুড়িয়ে পাওয়া জন্মগতভাবে ফুটো হৃৎপিণ্ডের শিশুটিকে বাঁচাতে এগিয়ে এসেছে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। ওই শিশুর চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাভার থেকে জাকির হাসানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রিপোর্ট করছেন জাকি আক্তার। সাভারে বংশী নদীর পাড়ে ময়লার ভাগাড়ে পলিথিনে মোড়ানো এক নবজাতককে কুড়িয়ে পান স্থানীয় এক বৃদ্ধা। শিশুটিকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করান তিনি। এক পর্যায়ে চিকিৎসকরা জানান শিশুটির হৃৎপিণ্ডে ছিদ্র নিয়ে জন্ম নিয়েছে। পরে ঘটনাটি সাভারের বিএনপি নেতা খোরশেদ আলম জানতে পারেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ওই শিশুর চিকিৎসায় এগিয়ে আসেন খোরশেদ আলম। জানা গেছে শিশুটিকে সুস্থ করতে প্রায় অর্ধ কোটি টাকার প্রয়োজন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাথে কথা বলেছেন, কথা বলে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যেন আমরা দলের পক্ষ হতে এই শিশুটির পাশে দাঁড়াই। আর সাভারের মানুষের কাছে অনুরোধ, যারা মানবিক কাজে উৎসাহী এই শিশু বাচ্চাটির পাশে দাঁড়ান। আমরা প্রমাণ করে দেই সাভারের মানুষ মানবিক কাজে সবার সেরা। শিশুটির বয়স এখন 2 মাস। ওই শিশুর সব ধরনের চিকিৎসা সেবা দিচ্ছে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। এই বাচ্চাটার একটা আসলে ছোট বাচ্চা, এই হার্টের অপারেশন বাংলাদেশে সব জায়গায় অ্যাভেলেবেল হয় না। জাতীয় রেডিও ইনস্টিটিউটে ওনারা একটা বিদেশি টিমের মাধ্যমে করেন এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ওনারা চিকিৎসার ব্যবস্থা করেন। তো ওখানে আসলে অনেক বাচ্চা তো অনেক বড় সিরিয়াল থাকে, সেই কারণে এটা সবসময় পাওয়া যায় না। তো আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যত দ্রুত একটু ব্যবস্থা করার জন্য। আমরা ওখানে যোগাযোগ করেছি এবং বাচ্চাটার অপারেশন হওয়া পর্যন্ত, সুস্থ হয়ে বাচ্চাদের যেন বাড়িতে ফিরে যেতে পারে সে পর্যন্ত আমরা ইনশাল্লাহ সকলে সমন্বিতভাবে ওই বাচ্চাটার পাশে থাকব। সঠিক চিকিৎসায় শিশুটি সুস্থ হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। পরবর্তী প্রসঙ্গ নিটোল টাটা কৃষি সংবাদ। চাকরির পাশাপাশি গরুর খামার করে সফল হয়েছেন গাজীপুর মহানগরীর হাতিয়াব এলাকার খামারি মোহাম্মদ শহীদুল ইসলাম সেলিম। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক পদের চাকরির পাশাপাশি গড়ে তুলেছেন তার শখের খামার। গাজীপুর থেকে ফজলুল হক মোড়লের তথ্য ও মাসুদ পারভেজের ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। করোনাকালীন দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় 4টি গরু দিয়ে যাত্রা শুরু করে খামারটি। মাত্র 4 বছরে 20টি গরুর মালিক হয়েছেন এই উদ্যোক্তা। প্রতিদিন তার খামারে দেয়া হয় 13 থেকে 14 ধরনের মিশ্রিত দানাদার খাবার। পুরা বসি, রাইস পলিশ, সয়াবিন, আরও বিভিন্ন ধরনের আইটেম আছে। এগুলো আমরা মিক্স করে একত্রে
প্রতিটা গরুরে মেপে মেপে খাবারগুলো দেই। খামারের পরিচর্যার কাজ করেন কর্মচারীরা। 2টা গাভী নিয়ে প্রথম শুরু করছি, পরে একটা একটা করে আস্তে আস্তে গাভী কিনছি এবং আমার খামার থেকেও আমার গাভীরও কিছু বাচ্চা হয়েছে যেগুলো ভালো মানের বাচ্চা ছিল, ওইগুলো সহ ওইগুলো ওই বাচ্চাও আছে। এখন 5টা বাচ্চা আছে আমার যেগুলো গাভীতে রূপান্তর হচ্ছে। তো এইসব কিছু মিলেই আমি আস্তে আস্তে এটাকে বাড়ানোর চেষ্টা করতেছি। খামারিদের প্রশিক্ষণ, ভ্যাকসিন দেওয়া সহ সকল প্রকার সহযোগিতা করে থাকেন বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। কৃত্রিম প্রজনন, ভ্যাকসিনেশন, ট্রিটমেন্ট, তারপর ঘাস চাষ বিষয়, তারপর হলো ডিওয়ার্মিং এর বিষয়, তারপর এমনিতে বিভিন্ন সময় অনুদান আসছে, যেমন এলডিডি প্রজেক্ট থেকে সেগুলো তারা পেয়েছে, ম্যাচিং গ্রান্ট আসছে, তারপর হলো মিল্ক ক্রিম সেপারেটর মেশিন আসছে, তারপর হলো মিল্কিং মেশিন আসছে। এরকম বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা খামারিদের দিয়ে থাকি। এবছর বিভিন্ন সাইজের প্রায় 8 থেকে 10টি গরু বিক্রির আশা করছেন এই সফল খামারি। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। চাঁদপুর পৌরসভার ভাগাড়ে বর্জ্য পোড়ানোর বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় অতিষ্ঠ হাজারো বাসিন্দা। এতে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি চরম স্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে। দূষণ বন্ধে আধুনিক ডাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে জেলা প্রশাসক। মোর্শেদ আলমের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রতিদিন বাসাবাড়ি ও বাণিজ্যিক এলাকা থেকে বিপুল পরিমাণ বর্জ্য সংগ্রহ করেন পরিচ্ছন্নতা কর্মীরা। ফেলা হয় শহরের স্বর্ণখোলা এলাকার ময়লার ভাগাড়ে। বিকেল হলেই এসব বর্জ্যে আগুন দেওয়া হয়। আশপাশে ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়া। পলিথিন, প্লাস্টিক সহ ক্ষতিকর বর্জ্য পোড়ানোয় চোখ জ্বালা পোড়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে ভুগছেন স্বর্ণখোলা, ব্যাংক কলোনি, বাস স্ট্যান্ড, নাজিরপাড়া সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা। দুমার এটা কিন্তু আমাকে নিঃশ্বাসের মনে শ্বাস টান তুলতে হয়, একটা আমাকে রোগের মতো হয়ে গেছে। এদিকে যে ময়লা পালা অনেক গন্ধ। সন্ধ্যার পরে তো দোকান বলেন, এদিক দিয়ে বলেন, হাঁটা চলার কোনো অবস্থা নেই। জনস্বাস্থ্য ঝুঁকি কমাতে দ্রুত বর্জ্যের ভাগাড় স্থানান্তরে দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আগুন লাগায় ওগুলা এই এমন পরিস্থিতি হয়, মানুষ রাত ঘুমের ভিতরে মহিলা অনেক জোগাড় হয়। দুয়ে মনে করেন না পুরা এলাকাটা দূষিত বানিয়ে এলাকা। প্রাণ প্রকৃতি রক্ষায় আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। অলরেডি পৌরসভা এটা নিয়ে কাজ করছে। তারা এই শহরের বাইরে কিছু জায়গা খুঁজছে। যদি তারা এই জায়গা খুঁজে পায় তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আশা করি যে আমরা এই ডাম্পিং স্টেশনটাকে স্থানান্তর করতে পারবো। আশ্বাসে সীমাবদ্ধ না থেকে প্রশাসন সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা করছেন পৌরবাসী। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর। বসুন্ধরার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে জমে উঠেছে শিরোপার লড়াই। একাদশ রাউন্ডে জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড, ঢাকা মোহামেডান ও লিজেন্ডস অফ রূপগঞ্জ। অগ্রণী ব্যাংকের বিরুদ্ধে 157 রানের দুরন্ত ইনিংস খেলেছেন লিজেন্ডস অফ রূপগঞ্জের সৌম্য সরকার। আবাহনীর বিপক্ষে সেঞ্চুরি করেও নিজের দল গাজী গ্রুপ ক্রিকেটার্সকে জেতাতে পারেননি এনামুল হক বিজয়। মিরপুরের হোম অফ ক্রিকেটে ওপেনার শাহরিয়ার কমলের 96-এ আবাহনী গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে করে 249 রান। জবাবে এনামুল হক বিজয়ের 108 রানের ইনিংসের পরও গাজী গ্রুপ 239 রানে অল আউট হয়ে 10 রানে হেরে যায়। 11 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহামেডানকে নিট রান রেটে পেছনে ফেলে শীর্ষে আবাহনী। বিকেএসপিতে গুলশান ক্লাবকে 5 উইকেটে হারিয়ে প্রথম পর্বে হারের প্রতিশোধের পাশাপাশি নবম জয় পেয়েছে মোহামেডান। সাদাকালো শিবিরের পেসার এবাদত নিয়েছেন 6 উইকেট। মাহমুদুল্লাহ রিয়াদ 71 এবং অধিনায়ক তৌহিদ হৃদয় করেছেন 65 রান। সৌম্য সরকারের সেঞ্চুরিতে লিজেন্ডস অফ রূপগঞ্জ 3 উইকেটে 333 রান করে প্রতিপক্ষ অগ্রণী ব্যাংককে হারিয়েছে 103 রানে। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের সাথে ভারতের পানি চুক্তি স্থগিত ও কূটনীতিক হ্রাস। সার্ক ভিসা বাতিল করে 48 ঘন্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ। টেকসই প্রত্যাবাসনের মাধ্যমেই রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব বললেন প্রধান উপদেষ্টা। দোহায় বৈঠকে দ্রুত ফেরত পাঠানোর তাগিদ। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বিগত সরকারের নির্যাতনের জবাব দেওয়ার কথা বললেন তারেক রহমান। গণমানুষের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান।
অন্য ধর্মাবলম্বীদের জামায়াতের ব্যানারে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান, মব বিচারের বিকল্প হতে পারে না মন্তব্য। এবং সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চলগুলোর মধ্যে বারৈয়াঢালা পর্যটকদের অন্যতম আকর্ষণ। শিল্প কারখানার দূষণ ও মানবসৃষ্ট নানা কারণে হুমকির মুখে। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।